নমস্কার, এনকে টিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের তারাদের কথা অনুষ্ঠানে এমন এক ব্যক্তিত্ব, এমন এক অভিনেত্রী হাজির, আপাতত সমাজ মাধ্যম খুললে তাকে নিয়ে পরপর বেশ কিছু খবর দেখা যাবে। আপাতত তিনি খবরের শিরোনামে, এবং শুধু খবরের শিরোনামে নয়, বেশ খানিকটা বিতর্ক তৈরি হয়েছে তাকে নিয়ে। কিন্তু একজন অভিনেত্রীকে নিয়ে শুধু বিতর্ক বললে তো হবে না, তার কাজ সম্বন্ধেও আলোচনা করতে হবে। ছোট পর্দা, বড় পর্দা, ওটিটি সবটা মিলিয়ে তিনি খুব ব্যস্ত অভিনেত্রী। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও তিনি আজ আমাদের সঙ্গে এনকে টিভি বাংলার স্টুডিওয় উপস্থিত। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তনী গুহ ঠাকুরাতা। স্টুডিও তোমাকে স্বাগত। নমস্কার, সবাইকে জানালাম অনেক শুভেচ্ছা যারা আমাকে দেখছেন। এবং পৃথাকে আমি কি বলবো, পৃথাকে আমি অনেকদিন চিনি না, অনেক বছর অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি প্রথমে যেটা শুরু করলাম, হঠাৎ করে একটা পোস্ট ঘিরে এত বিতর্ক কেন? বিতর্ক দিয়ে শুরু, মানে বিতর্ক দিয়ে শুরু? আচ্ছা, বিতর্ক, হ্যাঁ, একটু ওয়ান লাইনার বলো। কারণ যেহেতু এটা ভীষণ চর্চিত, মানে এখন যদি আমরা সমাজ মাধ্যম খুলি তাহলে হয় বিয়ে ভাঙার গল্প, না হলে বিয়ে করার গল্প, আর তা না হলে হচ্ছে কোনো বিতর্ক। এবং সাম্প্রতিককালে যদি গত 2-3 দিন আমরা সোশ্যাল মিডিয়া খুলি, তাহলে সায়ন্তনীর একটা পোস্ট ঘিরে তুমুল বিতর্ক চলছে। কি বলি বলো তো, আমার যেটা মনে হয়, দেখো তোমরা সবাই পড়েছো এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই পড়েছে এবং অনেকে কমেন্টস করেছে, ওখানে অনেকে রিয়াকশন দিয়েছে। তো ওরকম একটা পোস্ট লেখার জন্য আমার মনে হয় অনেক সাহসের প্রয়োজন। আমি নিজে কোনোদিন ভাবিনি যে আমি এতটা সাহসী, কিন্তু তবুও কোথাও আমার মনে হলো যে আমাদের সমাজে অনেক রকমের মানুষ থাকে। তো কিছু মানুষ আছে যারা যে কোনো মানুষের, ভালো মানুষের সুযোগ নিয়ে কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে মানুষকে সিঁড়ি বানিয়ে সাফল্যে পৌঁছতে চায়। সেই সাফল্য কি দীর্ঘস্থায়ী হয়? সেটা তারা ভালো বলতে পারবে, তাই না? সময় বলবে সেটা। তবে হ্যাঁ, পৌঁছতে চায়। এবং কি হয়, যদি সে মানে ধরো সিরিয়ালের কোনো মুখ হয়, তাহলে সবাই তার চরিত্রের সাথে তাকে রিলেট করে। মানে চরিত্রে যদি খুব সুন্দর, ধরো আজকে রামের চরিত্র যে করছে, সবাই ভগবানের চরিত্র, রামই মানছে সবাই, হ্যাঁ। কিন্তু তার ধরো কোনো ডার্ক সাইড আছে, কিংবা সেটা হয়তো জানে না সবাই, তাই না? তবে আমি এইটুকুনি বলতে পারি, আমি যেটা লিখেছি সেটা ইন্ডাস্ট্রির অনেকে এবং আমার ঘনিষ্ঠরা, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার এবং বললাম পুরো ইন্ডাস্ট্রি জানে, অনেকেই জানে রয়েছে, হ্যাঁ, সবাই জানে এই ব্যাপারটা, অনেক দিন ধরে জানে। এটা শুধুমাত্র সবার সামনে আসেনি, আর আমি লিখেছি বলে সেটা সবার সামনে এলো। কিন্তু হঠাৎ করে সাহসটা পেলে কোত্থেকে? মানে এত বছর, আমি যদি বলি তোমার পোস্ট ঘিরে এত বছর তোমাকে এই ফোর্সটা করতে দেখা যায়নি, হঠাৎ কি হলো যে তুমি? দেখো, আমি না নরমালি বিতর্ক থেকে দূরেই থেকেছি। দেখবে তুমি আমার কোনোদিনই আমরা দেখিনি যে সায়ন্তনী গুহ ঠাকুরাতাকে নিয়ে কোনো বিতর্ক হয়েছে বা বিতর্ক দানা বেঁধেছে। আমি না কোনোদিন প্রেম করে পপুলার হয়েছি। দেখবে তুমি আমার এখন জানা যাচ্ছে, মানে পাস্ট যদি তোমার কোনো ঘটনা থাকে সেটা তোমার এই বিতর্কিত পোস্ট করার পর জানা যাচ্ছে। এতদিন কিন্তু সত্যি বিতর্কিত পোস্টেও কিন্তু তার কোনো উল্লেখ নেই, কারোর নাম নেই, কিছু নেই। কেউ একজন অভিনেত্রী সেটা বলেছে বলে আজকে সেটা সামনে এসছে। হ্যাঁ, তো এবার আমি একটা কথা বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে কি বলতো, ধরো তুমি আমার এত বছর ধরে জানো, যখন কেউ বলবে হ্যাঁ সায়ন্তনী আমার বন্ধু, তাই তো, তাই বলবে তো। তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যখন কেউ কারোর ব্যাপারে জিজ্ঞেস করবে, ওটা আমার বন্ধু। কিন্তু নর্মালি আমরা সবাই কলিগ, তাই তো। সবাই সবার সাথে কাজ করতে হয়, একই জায়গায় আমাদের ঘোরাফেরা, বিভিন্ন প্রিমিয়ারে দেখা হচ্ছে, সব জায়গায় দেখা হচ্ছে, স্পেন্ড করতে হয়। কিন্তু একজনকে চেনা আর একজনকে জানার মধ্যে একটা পার্থক্য থাকে, তুমি নিশ্চয়ই জানো সেটা। হয়তো আমি সেই সময় যাদের চিনতাম, এখন হয়তো সময়ের পরবর্তীকালে আমি তাদের জেনেছি। তো আমার মনে হয়েছিল যে এইরকম মানুষের আমার মনে হয় মুখোশটা খুলে দেওয়া খুব দরকার। কিন্তু আমি এখানে একটু তোমাকে থামাই, সেটা হচ্ছে যে তুমি মুখোশ খুললে, তোমাকে নিয়ে এখন বিতর্ক হচ্ছে বা তোমার পোস্ট ঘিরে বিতর্ক হচ্ছে, কিন্তু এইটা তো করতে অনেক অভিনেত্রী, আমি অভিনেত্রীর কথাই বলছি, তারা ভয় পান। এবং তারা ভয় পান কারণ হচ্ছে কাজ পেতে বেশ খানিকটা, কারণ
প্রত্যেকটা সেক্টরই লবি রয়েছে, ঠিক আছে? তুমি আজকে যেটা নিয়ে ফোর্স করলে সেই ফোর্সটা কিন্তু অনেকে করতে পারবে না, তারা অনেক কিছু চিন্তা করবে। তুমি আমাকে কতদিন ধরে চেনো বলো? বহু বছর। কবে প্রথম মানে কোন একটা চ্যানেলে বোধহয় 15 থেকে চেনো, তো 15 থেকে এতগুলো বছর হতেই পারে। দেখুন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর আর্টিস্ট আছে, সবাই সবাইকে চিনবে তার কোনো মানে নেই। আর আমি 2018-র পরে তো কোনো সিরিয়াল আর করিনি, কারণ আমি মুভিটাই চেষ্টা করছি, কারণ আমার বড় বড় স্বপ্ন, হ্যাঁ, যে বড় পর্দায় একটা ভালো ছবি হবে, একটা ভালো ছবি করব, বড় পর্দায় সবাই আমায় দেখবে, আর যদি ভালো অভিনয় করতে পারি অ্যাওয়ার্ড পাবো। স্বপ্ন মানুষের থাকে, তো সেই স্বপ্নটা আমারও আছে। তো এই জন্যই হয়তো এতদিন বিতর্কটা এড়িয়ে গেছিলাম, কোনো বিষয়ে কোনো কথা বলিনি। এবং আমার মনে হয় না আমি তখন পাবলিসিটি পেতে চেয়েছিলাম, আর না আমি পাবলিসিটি দিতে চেয়েছিলাম কাউকে। কেননা যার ব্যাপারে কথা হচ্ছে, তুমি 2022-এর মানে 20-র আগে তাকে চিনতে? সেটাই তো, 2021-এও সেভাবে প্রকাশ্যে আসেনি, মানে হ্যাঁ তুমি কি চিনতে বলো? সেটাই, মানে তুমি যদি তাকে প্রকাশ্যে আনতে তাহলে সে অনেক বেশি ফোকাসড হয়ে যেত অনেকের কাছে, সেটা তুমি করতেই চাও না। না আমি চাইনি, এবং আমি চাইনি। দেখো ওটা না খুবই একটা ট্রমার জায়গা আমার কাছে, আমার এখনো গলা ধরে আসছে, যেটা ভীষণ একটা প্যানিক, একটা ট্রমার একটা সময় ছিল 2013টা। আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট এবং মেন্টালি ভেঙে যাওয়া, সবটা একটা ভীষণই ট্রমার জায়গা থেকে ছিল। তো তাই জন্য হয়তো আমি আরো মানে আমি এখনো হয়তো মানে জানি না আমি কতটা আমি সেটা হয়তো অনেক কিছু তোমার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমার বক্তব্য যে এই পোস্টটা করার পরে অনেকে সাহস পাচ্ছে তাদের কথা, তাদের পুরনো কথা প্রকাশ্যে আনবার। হ্যাঁ, অনেকে ইন্টারভিউ দিয়েছে। যাই হোক, আমার এটা ভালো লাগলো, অন্তত আমি একটা পদক্ষেপ প্রথম নিয়েছি, এবং সেটার জন্য এতজন সেই পদক্ষেপটার মানে সাহসটা পাচ্ছে। মানে অভিনেত্রীদের মধ্যে এখন সাহসিকতার অভাব, মানে তুমি যে পোস্টটা করেছো এবং যার জন্য এতজন সাহস পাচ্ছে। কেউ না বেশি ট্রোল হতে চায় না, কে চায় বলো ঝামেলার মধ্যে পড়তে? বিভিন্ন পজিটিভ কমেন্ট যেমন আছে, নেগেটিভও তো আছে। হ্যাঁ, এসবের মধ্যে ঢুকতে কে চায় আজকালকার দিনে বলো? তো সেটা অনেকের সাথে খারাপ হয়েছে, যাদের সাথে তারা এখন এগিয়ে আসছে, সাহস পাচ্ছে, তারা সাহস পাচ্ছে। এমনিতেই দেখো অভিনেত্রী সবাই ভাবে ভীষণ রঙিন জীবন, ঝাঁ চকচকে ব্যাপার। আমরা কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করি, হ্যাঁ, যেখানে বম্বের মতো অত টাকা নেই, ঠিক? হ্যাঁ, আমি তোমায় বলছি, সবার বাড়ির সব সামর্থ্য থাকে না। হ্যাঁ, অনেকে অনেক স্ট্রাগল করতে হয়, মানে স্ট্রাগল মানে এখানে কলকাতায় এসে থাকাটা, খাওয়াটাও স্ট্রাগল থাকে। মানে ভগবান মানে আমার প্রতি করুণা যে আমার সেই স্ট্রাগলটা তো কোনোদিন করতে হয়নি। মানে মডেলিং থেকে শুরু, তারপরে সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকের ছবিতে কাজ করা, একের পর এক ওটিটি করা, এবং মডেলিং, তারপরে আমি সিরিয়ালও ছোট পর্দা। তো বড় পর্দায় তোমরা বড় পর্দায় আসার পরে হয়তো তোমরা বেশি ভালো চেনা পরিচিত, মানে সেটাই উচিত, মানে পরিচিতিটা তো সেখান থেকে আসে, এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো ডিরেক্টরের সাথে কাজ করা। আমি তোমার কাজ নিয়েও আসবো, তবে তার আগে আমি যেটা জানতে চাইছিলাম যে এখন যে ফেজটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, বেশ খানিক নেগেটিভ কমেন্ট আসছে, তাতে তোমাকে বেশ খানিকটা লড়াই করতে হচ্ছে। এই সবের সঙ্গে এই যে নতুন প্রজেক্টগুলো আসছে, ইতিমধ্যে তোমার শুটিংও হচ্ছে, শুরুও হবে, তো সমস্যা হচ্ছে না দুটো? একে সমাজ মাধ্যম, এত সাক্ষাৎকার, এত ফোন, এত বিতর্ক, তার সঙ্গে কাজ। দেখো, আমি যখন পোস্টটা করেছিলাম, ওই পোস্টটা দেখে আমার কাছে কিন্তু ফোন এসেছিল। হ্যাঁ, পোস্টটা দেখে আমার মানে কোনো সাংবাদিক লিখবেন, এবং তার আগে তো আমাকে একবার জিজ্ঞেস করবেন, মানে আমার সাথে কথা বলবেন। তবে একটা জিনিস ভালো, তুমি এই যে কোয়েশ্চেনগুলো করলে, যে দেখো আমি যখন কাউকে একটা কথা বলি, তখন সে লেখে যখন তারও একটা নিজের অভিমত থাকে সেটা নিয়ে। যেমনি দেখবে, আমি ধরো তোমার বন্ধু, আমি তোমাকে যে কথাটা বললাম, তুমি যখন আরেকজনকে বলবে, তখন তুমি সেরকম ভাবে একটু মানে মতো করে একটা সবার একটা ওপিনিয়ন থাকে। কিন্তু এই যে আমি তোমার সাথে ডাইরেক্টলি কথা বলছি ইলেকট্রনিক মিডিয়া, তো আমাকে সামনাসামনি শুনছে, মানে আমি যেটা বলার ক্ষেত্রে যেটা আমি সমস্যা হয় না। তো যেটা আমি বলছি সেটাই সবাই শুনবে, তো সেটা তারপরে বিচার করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি মানছি, ধরো আজকে অনেক প্রশ্ন তুলছে, হ্যান ত্যান, আমি ঠিক কি ভুল আমি জানতেই চাই না। ধরুন আমি ভুল, ঠিক আছে, আমি ভুল, আরেকটি মেয়ে যে ইন্টারভিউ, সেও ভুল,
আরো যে একজন দিল সেও ভুল, মানে 5 জন এবং যার সবাই আমি ভুল। এটা বলতে বাধ্য মানে হচ্ছি, এটা যার যার বিয়ের শাসিত পরে সমাজ বলে 5টা মেয়ে কথা বলছে, সবাই এবং ভুল বলছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যাকে নিয়ে খুব চর্চা ছিল, যার বিয়ের পরে তুমি এই পোস্ট করলে এবং যে পোস্ট ঘিরে বিতর্ক, সেও কি তাহলে ভুল? হ্যাঁ, সেও কি তার তাহলে সাথে ভুল? সম্পর্কের ব্রেকআপটাও কি ভুল? এতদিনের সম্পর্ক যেটার জন্য অ্যাকচুয়ালি তুমি যার কথা বলছো সে খুব আসলে পরিচিত আমি হয়েছে। এটা এটা বলেছিলাম কারণ আমি দেখছিলাম যে আমি ভুক্তভোগী, তো তাই আমি বুঝতে পারছিলাম সবটা। মানে দেখো, যারা যারা বলছে তারা কিন্তু সবাই ভুক্তভোগী, ঠিক। এভরিওয়ান। আমি একা না, কিন্তু আমি একা যদি বলতাম আপনারা আমায়, আমি বলছি আপনাদের দায়িত্ব ছিল যে প্রমাণ দেখান তারপরে বলুন, ঠিক আছে? তো সেরকম যথোচিত প্রমাণ তো সাংবাদিকরা খুঁজে বাড়ি করে নিয়েছে। এনিওয়ে, ইন্টারভিউ। এবং আরেকটা বিষয় যে তুমি যাকে বললে যে 2021-এ আমি চিনতাম কিনা তাকে, 2021-এ হয়তো সত্যি সে অত পরিচিত ছিল না, কিন্তু যার জন্য সে পরিচিত হলো এবং তার সঙ্গে এখন তার সম্পর্কটা নেই, সে আবার আলাদা করে নতুন ভাবে জীবন শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেও কিন্তু সেই সাহসটা দেখাতে পারেনি, এটাও তো ঠিক। হ্যাঁ, হয়তো সেও সেই সাহসটা এবং সে প্রথমে, কিন্তু খুব পরিচিত অভিনেত্রী, মানে ইন্ডাস্ট্রিতে তার জন্য কিন্তু সেই যে যত পরিচিত, যে যত পপুলার, ট্রোলিং এর এখন তো ট্রোলিং এর ভয় তত পায়। ইমেজ কনসিয়াস হয়, সে তত ইমেজ কনসিয়াস। আমি 1000বার ভেবেছিলাম, আর আমি তোমায় বলছি 11 বছরে আমার লেখার কারণটা হচ্ছে 11 বছরে বিভিন্ন লোকের কাছে আমি শুনেছি যে সে আমার, মানে যেই ব্যক্তি উনি আমার নামে বিভিন্ন নোংরা নোংরা কথা কুচ্ছা রটিয়ে গেছেন। আর আমার মনে হয়েছিল এটা বন্ধ হওয়া উচিত। এবং তারপরেও যখন অভিনেত্রী যার বিয়ে হলো এবং আচ্ছা, তোমার প্রাক্তন, তুমিও একজন সেলিব্রিটি, সেও একজন সেলিব্রিটি, সে বিয়ে করছে, তোমাকে হয়তো হাজারো মিডিয়াও কানেক্ট করার চেষ্টা করছে, তুমি কি সবার কাছে বক্তব্য রাখবে? যদি সত্যি তোমার মনে হয় যে আমি ওর ভালো চাই, তাহলে একটা মেসেজ করে তো লেখা যায়, কিংবা ধরো লিখলাম না, আমি আমার সোশ্যাল মিডিয়ায় লিখলাম ভালো থাকুক সবাই, ঠিক আছে? কিন্তু এটা কি তোমার মনে হয় যে এটা তোমার মনে হয় না যে এটা একটা, মানে সবার একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা, সাজিয়ে গুছিয়ে একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা মনে হচ্ছে না তোমার? সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আর রাগ চেপে রাখতে না পেরে বিস্ফোরক পোস্ট। রাগ না, এটা ঠিক রাগ না, এটা ঠিক মানে একটা, আমি এটা হতাশা। আর আমার মনে হচ্ছিল যে কারণ সাধারণ মানুষ তো সবটা যায় না। আমি যে তোমায় বললাম, যেটা হয়তো ঘনিষ্ঠ মহল, পরিবার এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই জানেন, অনেকেই তার সাক্ষী, কিছু বলেনি, হ্যাঁ, বা বলতে সাহস পাননি, বলতে চায় না, চায়ও না, কেউ চাইবে বলো যে অন্যের ব্যাপারে বলতে, আর যেখানে আমি চাইনি তখন, ঠিক আছে? তো কে বলবে? যাই হোক, তোমার কাজ দিয়ে কথা বলি। এবার তো শুরুই হয়েছিল, সেদিন কুয়াশা ছিল, আমরা ঘুরে এসেছিলাম রাজস্বীদার ছবিতে কাঞ্চনজঙ্ঘা, এবার ঘুরতে যাবো দার্জিলিং, যদি খুব ভুল না করি কাপলের চরিত্র। হ্যাঁ, এবার দার্জিলিং এর চরিত্রটা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা কাপল, যাদের একটা ছোটবেলা থেকে একটা প্রেম ছিল, তারা বিয়ে করেছে এবং বিয়ের পর তারা একটা লাকি ড্রতে একটা দার্জিলিং এর একটা রিসর্টের একটা স্টে পায় এবং ওরা ঘুরতে যায়। এই তাদের ঘুরতে যায় এবং ওখানে গিয়ে কি ঘটনা ঘটলো কিংবা এর উপরে আমার চরিত্রটা, এবং একটা সুন্দর মিষ্টি কাপল, এরকম একটা চরিত্র, এবং সদ্য বিবাহিত, মানে হানিমুনে যাচ্ছে তারা, তো এরকম। রাজস্বীদার সাথে তো আগেও কাজ করেছে, মায়াতে আমার কাজ হয়েছে রাজস্বীদার সাথে, খুবই, মানে কি বলবো, খুবই ভালো হয়েছে আমার মায়াতে। রাজস্বীদার খুব ভালো মানুষ, যেটা আমার মনে হয়েছে যে খুবই ভালো মানুষ। এবং আমার ডিরেক্টর, যিনি আবার হয়তো আমায় কাস্ট করেছেন, মনে করেছেন সেই যোগ্যতা আছে আমার, তো তাই জন্য। এবং খুব আমার মনে হচ্ছে রাজস্বীদার টিমটা হয় না বেশিরভাগ মেয়ে, এবং একটা বেশ বড় টিম নিয়ে আমরা মানে শুটিং করবো দার্জিলিং এ, আমার মনে হয় ভীষণ মজা হবে। অনেকেই আছে যাদের সাথে আগেও কাজ করেছি, আবার দেখা হবে, খুব মজা হবে। আচ্ছা, এই ছবির হাত ধরে তো বিয়ে হলো, প্রেম হলো, হানিমুনে যাওয়া হবে দার্জিলিং এ, বাস্তব জীবনে বিয়েটা কবে হচ্ছে? বিয়েতে নাকি সায়ন্তনীর ভীষণ অ্যালার্জি আছে, এইসব দেখার পরে আবার বিয়ের কথা বলছি, মানে ঠিকঠাক পাত্র পাচ্ছ না? বিয়ে আর প্রেম, বাপরে বাপ, আমার এখন অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মানে সময় নেই। মানে লাস্ট আমি তোমায় বলছি, আমি খুব অসুস্থ ছিলাম, তোমরা জানো সবাই যে ডেঙ্গু হয়েছিল আমার ঠিক পুজোর পর, এবং
প্রায় 13 দিন হসপিটালে ছিলাম, এবং লাস্টে মানে ডেঙ্গুর যখন মানে লাস্টের দিকে আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, এরকম অবস্থা ছিল, এবং ওটা থেকে রিকভার করতে আমার 4 মাস টাইম লেগেছে, মানে উইকনেস সবকিছু। কারণ ডেঙ্গুটা সেরে যাওয়ার পরেই না পরপর করে তোমার যে কোনো ভাইরাল ধরে নিচ্ছে, 2 বার ভাইরাল ফিভার, হ্যাঁ ভীষণ। মানে আমি বলছি আমার তার মধ্যে আমার ভাইয়ের বিয়ে ছিল, সেটা মিরিকে ছিল, আমার মনে আছে যে আমরা মিরিকে যাচ্ছি, যাওয়ার আগের দিন জ্বর হয়ে গেল, গিয়ে ওখানে প্রথম দিন জ্বর ছিল, কোনো এনজয় করতে পারলাম না। তার পরের দিন সুস্থ হলাম, ওষুধ টষুধ খেয়ে হলাম, আবার ওখানে দুদিন জ্বরটা থাকলো না, 2-3 দিন। আবার যেদিন ফিরে এলাম, ফিরে আসার পর কলকাতায় এসে আবার জ্বর, আবার ভাইরাল, এটা গেল। তারপর ফ্যানিনজাইটিস হলো, মানে ওটা তো খুবই অবস্থা খারাপ। তারপর পুরো এইটা রিকভার করতে করতে আমার ফেব্রুয়ারি অবধি হলো। এবার ফেব্রুয়ারির পর আমি কাজ শুরু করলাম। মানে দেখো, আমরা যারা মানে সিনেমা করছি তাদের একটা হচ্ছে যে আমাদের আজকে বলি তো সিনেমা হবে না, সুস্থ হয়ে উঠবো, অনেক মিটিং মিছিল, স্ক্রিপ্ট পড়া, যোগাযোগ করা, সেটা করতে হবে, তোমায় জানাতে হবে তুমি সুস্থ আছো, এখন আবার কাজ করছো, সেগুলো একটা জানাতে হয়। তাই নয়, নিজের যে চরিত্র, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তো চরিত্র বদল হয়, হ্যাঁ বদল হয়, তার জন্য নিজেকে চেহারাটাকে প্রিপেয়ার করা সবকিছু। তারপরে মানে ভগবানের দৌলতে প্রচুর আমি প্রচুর ইভেন্টে যাই, তোমরা দেখেইছো, তো সেগুলো ছিল। তো সবই ফেব্রুয়ারির পরে ওগুলো মোটামুটি হলো। এছাড়া তুমি বোধহয় তোমরা কি জানো যে আমার একটা প্রোডাকশন হাউস আছে? হ্যাঁ, তো সেটারও কিছু কাজকর্ম ছিল। আবার তুমি তো খেলাধুলাতেও ভীষণ ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা তোমাকে মানে তুমি জানো বোধহয় সেটা। অ্যাকচুয়ালি এখন যে আমার শরীর খারাপটা নাই যাচ্ছে না, এই দেখো আবার পা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি সেটা আমার পাকামির জন্যই। আমি প্রচন্ড একটু ডায়েট করছিলাম লাস্ট মানে মে জুন, আমি এত ডায়েট করেছি, ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিলাম, যেটা 16 ঘন্টা আমি খাচ্ছিলাম না, তার মধ্যে আমি জিম করছিলাম, তার মাথা ঘুরে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। হ্যাঁ, তাহলে খেলবে কি করে? ও তুমি জানো, তাহলে ইসিএল এ খেলার কথা চলছে, আমার যখন পা ভেঙেছে তখনই অফারটা এসেছিল, তো আমি বললাম যে আমার পা ভেঙে গেছে, তখন বললো যে ঠিক আছে, ওদের বোধহয় আগস্ট থেকে শুরু হবে প্র্যাকটিস। তো এখনো তুমি বুঝতে পারছো একটু হালকা লেংচে আমি হাঁটছি। আজকে আমি খেলতে গেলে তো অনেকটা, হ্যাঁ এখন আর আমি যাই হোক, আমার ডাক্তার বলেছে যে আরো 1 সপ্তাহ, তবে আমি ফ্ল্যাট জুতো পরতে পারবো, আমাকে একটু একটু তো প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো, ইসিএলটা হচ্ছে মেনলি মেয়েদের যারা সেলিব্রিটি তাদের লিগ, এবং সেটা শুধুমাত্র কলকাতা না, এটা ন্যাশনালি হচ্ছে, এবং সেখানে আমি কলকাতা টাইগার্সের হয়ে খেলার কথা চলছে, এছাড়া আছে মুম্বাই আছে, দিল্লি আছে, হরিয়ানা আছে, তো বিভিন্ন জায়গার মেয়েরা আছে, এবং প্র্যাকটিস আরম্ভ হবে এটার। তো সেপ্টেম্বরে খেলা আছে জয়পুরে। তো দেখি ভগবান যদি আশীর্বাদ করে যে তাতে নিশ্চয়ই সবকিছু ভালো হবে। মানে লাস্ট তো রাজস্বীদার এবার দার্জিলিং ছাড়াও আরো একটা সিনেমা, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি সেটা সেপ্টেম্বরে আছে হচ্ছে অমন ভ্রমণ, ওটার শুটিং সেপ্টেম্বরে হবে। এবং আমি তোমাকে বললাম আমার প্রোডাকশন হাউসের একটা সিনেমার কথা চলছে, অনগোয়িং চলছে, যেটাতে হয়তো মানে আমি অ্যাসোসিয়েট প্রডিউসার বা লাইন প্রডিউসার থাকবো, সেটা নট এখনো ডিসাইডেড নেই, সো নট ডিসাইডেড। তো দেখি এত কিছু সামলাবে কি করে একসাথে, প্রোডাকশন, অভিনয়? দেখো, এটার একটু একটু কাজ তো চলছিলই। আমি যখন পা ভেঙে বাড়িতে, তখন প্রথম 2 সপ্তাহ তো সম্ভব ছিল না, তারপরে যেটা হয় তুমি ল্যাপটপে বসে বসে তুমি স্ক্রিপ্ট পড়তে হবে অনেক, এবং কাস্টিং নিয়ে ভাবনা চিন্তা সবকিছু এগুলো চলছে। বা লেটস সি যে কি হয়, সবটা তো জানোই, এখনই কিছু বলতে পারবো না, কারণ সবটা টাকার উপরে নির্ভর করে, এবং অনেক কিছু লাইন আপ করার থাকে। আশা করি সেই লাইন আপটা যদি এই আগস্টের মধ্যে আমি করে উঠতে পারবো, কারণ সেপ্টেম্বর থেকে আমার বললাম প্রথমে খেলা আছে ইসিএল, তারপরে আছে হচ্ছে রাজস্বীদার অমন ভ্রমণে কলকাতার পার্টটা। অমন ভ্রমণের চরিত্রটা একটু ছোট্ট করে বলো। অমন ভ্রমণের খুব ইন্টারেস্টিং চরিত্র, এই মেয়েটা খুব কথা বলে। আচ্ছা, এটা বাস্তবে তুমি নিজেও বলো? হ্যাঁ বলি, এবং এখন তবু কমে গেছে জানো তো, এখন আগে আরো অনেক বেশি কথা বলতাম, আগে আরো অনেক চঞ্চল ছিলাম, আগে ওভার এক্সাইটেড থাকতাম বেশি, এখন অনেকটা কমে গেছে। তো ওই চরিত্রটা একটু ওরকম। আচ্ছা, হ্যাঁ, এবং মানে আমার
খুব ভাগ্য আমি মনে করি। আমি ছোটবেলা মানে এই চরিত্রটা করার জন্য সায়ন্তনীকে আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হচ্ছে না? না, নিশ্চয়ই। এই মেয়েটি একটা নিম্ন মধ্যবিত্ত মফস্বলের মেয়ে। হ্যাঁ, তার চেহারা, তার কথা বলা, তার পোশাক আশাক সবকিছু আলাদা, বুঝেছো তো? টোন ডাউন হবে, টোন ডাউন হবে। মায়ার মতো না, মায়াতে যেমন একদমই অন্যরকম, একটু ডার্ক শেড, যেহেতু ওটা একটু হালকা মানে গ্রে ক্যারেক্টার ছিল। এটা কিন্তু গ্রে না, এটা একটা খুব স্বতঃস্ফূর্ত একটা ক্যারেক্টার, খুব লাভলি ডাবি ক্যারেক্টার একটা। এবং আমার মানে আমি যতদিন ধরে সিনেমা দেখছি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস যাকে লাগে তার সাথে আমি স্ক্রিন শেয়ার করবো, সেটা স্বস্তিকা মুখার্জি। আমি মানে জাস্ট আমার খুব পছন্দের অভিনেত্রী স্বস্তিকা দি, তারপরে আমাদের জয়াদির সাথে আমার কাজ হয়েছে আগে, হয়েছে। পাওলিদির সাথে এখনো হয়নি। পাওলিদির সাথে আমার পাওলিদির অভিনয় ভীষণ ভালো লাগে, ভীষণ ডিগনিফাইড লাগে, ভীষণই ভালো লাগে। তো এবং এদের থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, সিনিয়র ওনারা অনেক দিন ধরে কাজ করছে, কতটা জানে বলো তো, কত অভিনয়, কতটা মানে স্মুথ অভিনয়। মানে আমি মানে আমি খুব অ্যাডমায়ার করি। আমি একটা জিনিস জানি যে সেটা হচ্ছে সৃজিতদার সাথে কাজ করেছো, পথিকৃতদার সাথে কাজ করেছো, রাজস্বীদার সাথে কাজ করেছো। তো আমি যদি বলি যে প্রথম 5 পরিচালক যার সঙ্গে কাজ এখনো করা হয়নি, মনের মধ্যে প্রত্যেকের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, প্রথম 5 পরিচালক কার নাম বলবো? কৌশিক গাঙ্গুলি, আচ্ছা, শিবপ্রসাদ নন্দিতাদি, যদিও আমার মানে কাজ হয়েছিল, কাজটা রিলিজ হয়নি রাহুলদার সাথে, রাহুল মুখার্জি আমাদের। অ্যাকচুয়ালি রাহুলদার সাথে আমার 2013-তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন। তার আগে আমার জাস্ট আমি রাহুলদার সাথে কাজ করছিলাম। সেটা আমার মনে হয় আমার জীবনের দুর্ভাগ্য, এমনকি রাহুলদারও। কারণ রাহুলদা খুব সুন্দর একটা ছবি বানিয়েছিল যেটা 70% কমপ্লিট হয়ে গেছিল, আমি সায়রা বানু বলে, যেখানে রাজকুমার রাওয়ের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছিলাম। এবং আমার একদম কেরিয়ারের প্রথম দিকে, মানে বুঝতে পারছো, আমার প্রথম ছবি যদি শুটিং অনুযায়ী হয় তাহলে ছিল হচ্ছে জলে জঙ্গলে। তবে অনেক আগে আমি আলেয়া বলে একটি ছবি করেছিলাম, কিন্তু তখন আমি পড়াশুনো করছিলাম, অতটা সিরিয়াস ছিলাম না। কিন্তু যদি একদম বলো না যে আমি সিরিয়াল করছি, আমার 2012-তে স্টারে চলছিল চিরসাথী, অনিন্দ ব্যানার্জি আমাদের অনিন্দদার ডিরেক্টর ছিলেন, দেবালয়দার কনসেপ্ট ছিল। তো সেটা যখন করছিলাম, ওটা শেষ হওয়ার পরেই জলে জঙ্গলে হয় নীতিশ রয়ের। এবং ওখানে কিন্তু আমাকে শিবুদা নন্দিতাদির হাউস থেকেই কিন্তু আমাকে ওখানে রেফার করা হয়। এবং তারপরে আমি এই রাহুলদার ছবিটা করছিলাম। তো রাহুলদার সাথে কাজ করার ইচ্ছে আছে। রাহুলদা আর কিন্তু আমি চাই রাহুলদার সাথে এরকম কাজ করছি যেরকম আমি সায়রা বানুর মতো একটা ছবি রাহুলদা বানুক, যেখানে আমি মানে কাজ করি। তো বললাম রাহুল 3, 4, 5 দুজন বাকি, 4, 5 অনেকে আছে। এবার আমি কমে গেছে, না কি বলবো বলো তো, মোটামুটি একটা যেটা মাথায় আসছে, অরিন্দমদার সাথে কাজ করে। অরিন্দমদার দুর্গা সহায় আমার খুব ভালো লেগেছে। মানে আমি লিখেও ছিলাম দুর্গা সহায় নিয়ে তখন ফেসবুকে। মানে আমি খুব কম লিখি, আমার যখন লেখো তখন সেটা বিস্ফোরক হয় না। মানে আমি দেখো, ছোটবেলা থেকে আমি লেখালেখি করতে ভালোবাসি, কিন্তু লেখালেখি না সময়টা হয়ে ওঠে না। আচ্ছা, আর 5 নম্বর পরিচালক, আমরা সিলেবাস থেকে বেরিয়ে যাচ্ছি। 5 নম্বর পরিচালক তো এবার তো অনেকেই আছে, কি বলি বলো তো, কার নাম করি, কার নাম। আমি কিন্তু সায়ন্তনের সাথে কাজ করে ফেলেছি অলরেডি, লালবাজারে জি5-এ আছে ওটা। আরো অনেকের সাথে কাজ করব, কথা চলছে। তাদের মধ্যে কারো নাম করতে পারি? হ্যাঁ, মানে ইচ্ছে ফার্স্ট ফাইভ অনেকের নাম আছে। আচ্ছা ঠিক আছে, আর দুজনের নাম আছে, আমি তাদের সাথে কাজ করতে চাই। একজন হচ্ছে অর্জুন দত্ত, অর্জুন দত্তের সাথে আমি কাজ করতে চাই। আমার খুব ভালো লাগে অর্জুন দত্তের সিনেমা। বেশ অর্জুনদা একদম মানে বেশ মহিলাদের মনটা বোঝেন কোথাও, আমার মনে হয়। আমি শৌকর্যদার সাথে কাজ করতে চাই। শৌকর্যদার রেনবো জেলি দেখার পর আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, আরেকটা বিষয়, 3 নম্বর ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়। আবার আমি বিতর্কিত প্রশ্ন করব এবং সেটা দিয়েই হয়তো আমরা শেষ করব। এই মুহূর্তে রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত বিতর্ক চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? মানে তুমি কি রাহুলদার পাশে, মানে রাহুলদা
তুমি তো জানো সবটা। অবভিয়াসলি আমার মনে হয় যে দেখো যেটা হয়েছে, মানুষ মাত্রই কিছু একটা ভুল হতেই পারে, কিন্তু একটা শিল্পী মানুষ, ঠিক। তো তার কাজটা, একজন শিল্পীর 3 মাস মানে কাজ বন্ধ, ধরো আমি ভাবো যে আমার সংসারটা চলছে আমার এই কাজ কাজ দিয়ে, দিয়ে, তো আমার 3 মাস কাজটা বন্ধ হয়ে গেল, তখন কেমন লাগবে? ঠিক। আমার একটা সুবিধা আছে যে অভিনয়টা আমার ছাড়াও অনেক শখ। কিছু আছে, কিন্তু হ্যাঁ, না, অভিনয়টা আমার শখ, অভিনয়টা কিন্তু আমার প্যাশন, প্যাশনটাকে আমি প্রফেশন করেছি। হ্যাঁ, কিন্তু তুমি জানো বছরে 3টে সিনেমা দিয়ে তো আর আমার পুরো খরচ চলবে না, তার জন্য আমার ইভেন্ট করতে হবে, আমি বিভিন্ন রকম আমার কোম্পানির পিয়ারও একটা ইয়ে আছে, যে বিভিন্ন হোটেল, তারপরে আমি এখন রিসেন্টলি ফিলসবার্গের মানে আমি পিয়ার হিসেবে জয়েন করছি। এই একটা বিষয় আমি একটু সরে যাচ্ছি, সেটা হচ্ছে রাহুল দা মানে তুমি বলছো শিল্পী সৃষ্টিকে কখনো বন্ধ করা যায় না, মানুষ মাত্রই ভুল হয়, শিল্পীদেরও হ্যাঁ, মানে আমার মনে হয় যে এটা মিটিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়। মানে দেখো, আমি এটাও বলতে পারি না যে নিয়ম ভাঙা হয়নি, নিয়মও ভাঙা হয়েছে, সেটাও ঠিক কথা। মানে আলোচনার জায়গায় থাকা ভালো, সবকিছু একটা আলোচনার হ্যাঁ, মানে জায়গায় আমি থাকা ভালো। এই বিষয়ে না কমেন্ট করাটাই খুব মানে আমি চাই না যে রাহুলদার কাজ বন্ধ হয়ে যাক। একদম। আবার যদি আমি মানে এটা নিয়েও বলি, তাহলে বলবে যে গিল্ডের না জানিয়ে, কারণ গিল্ডের এখন এমনি বাংলা সিনেমা কমে গেছে, তুমি জানো, ঠিক। কমে গেছে, সেখানে যদি সবাই লুকিয়ে করে কাজ, তাহলে ওদের পয়েন্টটাও জানতে হবে। কিন্তু জাস্টিফাইড হলেও কোথাও আমার মনে হয় আলোচনা করে এটা সলভ করা যায়। আমাদের সময় একদম শেষ। তোমার আগামী কাজের জন্য তোমাকে অল দ্য বেস্ট। তুমি এইভাবেই সংবাদ শিরোনামে থাকো, ভালো কাজের জন্য, নিজের কাজের জন্য। আমি এটা নিয়ে না পুরো মানে আমি একদিন চেষ্টা করেছিলাম নিজের ফেসবুক পেজে সবাইকে মানে বোঝানো, তারপরে আমি ভাবলাম হ্যাঁ, মানে আমি ছেড়েই দিলাম বিতর্ক, কিন্তু তোমার কাজের জন্য তুমি সংবাদ শিরোনামে থাকো, এটাই আমরা তোমাকে বলবো। অনেক শুভেচ্ছা রইলো, আর ব্যস্ত সময় থেকে আমাদের স্টুডিও আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন NK TV বাংলা।